এর জন্য যে ঘর থেকে আগে ক্রিকেট খেলতে আসতো এখন ওইসব পরিবারের ছেলেরা ক্রিকেট খেলতে আসে না। এবার এটা আমি বলছি না, আমাকে সুনীল গাভাস্করের সাথে আমার ভাগ্য হয়েছে কি এটা নিয়ে কথা বলার। ও বলেছে আমার প্রথম সিরিজে আমি যতবার লাইফ পেয়েছি আর আমাকে ম্যাক্সিমাম ক্যাচ ছেড়েছে গ্যারি সোবার্স। আমার দেয়ালে পিঠ ঠেকে গেলে কিছু না কিছু আসবেই। এবার এটা যদি ডেস্টিনি না হয় আর কি এটা। মিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রাজু চৌধুরী। রাজা মিলে আবার তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমে তোমাকে জিজ্ঞেস করবো তুমি কেমন দেখলে এই সদ্য সমাপ্ত ভারত বনাম ইংল্যান্ড টি-20 সিরিজ? আমি স্কোর ফলো করেছি, আমি খুব কম দেখেছি কিন্তু স্কোর ফলো করেছি রেগুলার। রেজাল্টটা নিয়ে খুবই খুশি। অবশ্যই। খেলা কি একদমই দেখোনি? দুটো ম্যাচ একটু একটু দেখেছি, পুরো দেখিনি আমি ম্যাচ। হাইলাইটস এর কিছু ইউটিউবে দেখেছি, বাট পুরো দেখিনি। আচ্ছা, অভিষেক শর্মার ইনিংসটা বা এটা দেখেছি কিছুটা। আউটস্ট্যান্ডিং, বাট বেস্ট জিনিস ছিল সব ক্রিকেট শট মেরেছে। এক্স্যাক্টলি, কোনোরকম ক্রিকেটের শট নেই। হ্যাঁ, কোনো বেকার ড্রামাবাজিতে যায়নি। নর্মাল শট খেলেছে, উপরের বল সিধা খেলেছে, ছোট বল এদিকে খেলেছে, নর্মাল ক্রিকেট শট খেলেছে, ক্রিজ ইউজ করেছে খুব সুন্দর। আর একে তুমি তিলক বর্মার ব্যাটিং নিয়ে আগে এবার যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেছিল সাউথ আফ্রিকা সিরিজের পরে। অভিষেক শর্মা নিয়েও বললে, সূর্য কুমারের প্রেজেন্ট ব্যাটিং ফর্ম নিয়ে কি বলবে? ওটাও কি মনে হচ্ছিল যে ক্যাপ্টেন্সি একটা প্রেশার ক্রিয়েট করেছে, নাকি এটা জাস্ট আ ব্যাট ম্যাচ? না, একটু বেশি তাড়াহুড়ো করছে। টি-20তেও তুমি 1-2 খেলতে পারো, কিন্তু মাইকেল হাসি যখন চেন্নাইয়ের হয়ে খেলতো টি-20, ও কিন্তু বড় মারতো না অত, কিন্তু যদি 4-2 দৌড়ে নেয় 8 হয়ে গেল, একটা যদি এসে যায় কোথা থেকে, ওখানেও কিন্তু 10-12 এসে যায় রিস্ক ছাড়া। কাউকে সূর্যকুমারকে ওই মেসেজটা একটু দেওয়ার দরকার। আমি আবার তোমাকে একটুখানি অভিষেক শর্মায় ফেরাই। সেটা হচ্ছে ছেলেটার মধ্যে, তুমি তো বলছো একজন, সেই অ্যাঙ্গেল থেকে জিজ্ঞেস করছি, স্পেশাল কি দেখলে? মানে ছেলেটার মধ্যে কি রয়েছে স্পেশাল? খুব তাড়াতাড়ি লেংথ ধরতে পারে, লেংথ লাইন খুব তাড়াতাড়ি ধরতে পারে, আর কোনো ভয় ডর নেই, মানে আউট হওয়ার ভয়টাই নেই। নিজের অ্যাবিলিটির উপরে ফুল কনফিডেন্স আছে কি এটা আমি লাগালে মাঠ পার হয়ে যাবে। বাট এখনকার জেনারেশনে যারা খেলে ম্যাক্সিমামই তাই, কারণ ওদের টাকা নিয়ে ভাবতে হচ্ছে না। ফাইন্যান্সিয়াল সাইডটা সিকিওর, ফাইন্যান্সিয়াল সাইড সিকিওর হয়ে গেলে অন্য দিকটা অনেক ফ্রিলি খেলা যায়। ফাইন্যান্সিয়াল সাইডটা যেই প্রবলেম থাকে তখনই মুশকিল হয় ফ্রিলি খেলার। তো মানে কোথাও কি তোমার মনে হয় যে হার্ড ওয়ার্ক এরা অনেক বেশি করতে পারছে, বা পরে, বা এদের প্র্যাকটিস টাইমটা অনেক বেশি? না, প্র্যাকটিস টাইমের সাথে এটা কিছু নেই। হার্ড ওয়ার্ক কি আমাদের টাইমে প্লেয়াররা, তারপরে প্লেয়াররা হার্ড ওয়ার্ক করতো না? হার্ড ওয়ার্ক সবাই করতো। বেনিফিট, এই যে ফাইন্যান্সিয়াল বেনিফিট যেটা তারা পাচ্ছে, এটা তাদের মেন্টাল স্ট্রেংথ, মেন্টাল স্টেটকে কিভাবে ডিফাইন করছে, মানে কোন জায়গাটা এক্সট্রা বেনিফিট দিচ্ছে? আরে আমার যে জিনিসটা মেন, কি আমাকে নিজের ফাইন্যান্সিয়াল ফিউচারটাকে সিকিউর করতে হবে, আমার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি লাগে, এটা তো একটা সিজন খেললে হয়ে যাচ্ছে ওদের, তাই না? কিন্তু আগে তো সেটা হতো না। আগে তোমাকে ইন্ডিয়া খেললে তাইলে হতো, তোমার একটা কোয়ালিটি লাইফস্টাইলের জন্য তোমাকে ইন্ডিয়া খেলতে হতো। ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে তো আর সেটা হতো না। এখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে ডিসেন্ট লাইফস্টাইল মেনটেন করা যায়, কিন্তু আইপিএল এ যদি তুমি ভালো জায়গায় থাকো তাহলে তো ইট ইজ ইন এ ডিফারেন্ট লিগ না, পয়সাটা। ম্যাক্সিমাম ছেলে আসে
লোয়ার মিডল ক্লাস ওরকম বাড়ি থেকে আসে, ওদের জন্য ওই টাকাটা ইজ আ ম্যাসিভ ফ্যাক্টর। আর ওই টাকাটা এসে গেলে তো সিকিউরিটি আসবেই। কি আমি জানি আমার আমার না আমার নেক্সট জেনারেশন 2 জেনারেশনের কিছু করতে হবে না যদি টাকাটাকে রাখতে পারে। তো কপালও সাথ দিতে হবে তোমায়, না? এটা কতটা ম্যাটার করে একজন ক্রিকেটারের কাছে বা যে কোনো একজন স্পোর্টসম্যানের কাছে লাখ কতটা ফ্যাক্টর হয় বলে মনে হয়? ম্যাসিভ 95% ডেস্টিনি। 95%? 95%। তুমি শোন, বাগড়ি মার্কেট গেছিস নিশ্চয়? হ্যাঁ বাগড়ি মার্কেট গেছিস তো? হ্যাঁ বাগড়ি মার্কেটে যখন মাল লোড হয়, হ্যাঁ ওখানে দেখবি যারা মুটে গুলো হয় পিঠে মাল তোলে, হ্যাঁ, 60 বছরের বুড়ো মাল তুলছে, পা এরম করে কাঁপছে, তুলছে মাল। গরমকাল, মে মাস, জুন মাস। তো ও কি হার্ডওয়ার্ক করছে না? করছে। কি পাচ্ছে? কিছু না। আর্মিতে যারা আছে ওরা হার্ডওয়ার্ক করছে না? যারা সিয়াচিন বর্ডার আছে, পাকিস্তান বর্ডার আছে, ওরা করছে না হার্ডওয়ার্ক? করছে। সো ওটার সাথে হার্ডওয়ার্কের সাথে নাথিং ইজ লিঙ্কড। হার্ডওয়ার্কটা হলো ওটা তোমাকে একটু করতেই হবে, নাহলে তুমি একটা সার্টেন জায়গায় আসবে না। বাট হার্ডওয়ার্ক ডাজন্ট গ্যারান্টি সাকসেস, রাইট? তোমার কপালকে ঠিক টাইমে কপাল দিতেই হবে। আর এটা আমি বলছি না, আমাকে সুনীল গাভাস্করের সাথে আমার ভাগ্য হয়েছে কি এটা নিয়ে কথা বলার। ও বলেছে আমার প্রথম সিরিজে আমি যতবার লাইফ পেয়েছি, আর আমাকে ম্যাক্সিমাম ক্যাচ ছেড়েছে গ্যারি সোবার্স। হ্যাঁ, প্রথম টেস্টে পৃথিবীর বেস্ট ফিল্ডার, সে ক্যাচ ফেলছে। ও যখন রঞ্জি ট্রফি বাদ হয়েছিল, বম্বের রঞ্জি ট্রফি টিমে এলো, সেই ম্যাচটাতে কোথায় 9 না কততে দুটো না কটা ক্যাচ দিয়েছিল, দুটো ফেলেছিল, ওটাতে 100 করে দিল। এবার 100 করে সেট হয়ে গেল। 100 না করলে ওই ম্যাচটা যদি ফেল করতো তো বাদ হয়ে যেত। তুই সৌরভের কথা ভাব না, 96-এ যদি ওই 100টা জায়গায় একটা স্লিপে চলে যেত তাহলে গল্প শেষ হয়ে যেত। কপালকে ঠিক জায়গায় সাথ দিতে হবে, না? কপাল যদি সাথ না দেয় কোথা থেকে হবে? আমার তো মানে আমার নিজের এখন লাইফ এক্সপিরিয়েন্স যদি আমি পুরনো কথা ভাবতে থাকি, কপাল ডেস্টিনি যেটা লেখা আছে ওটা হবেই। মানে আমার এরকম ইনস্ট্যান্স হয়েছে যে ইনস্ট্যান্স হওয়ার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। এরকম হয়েছে, এখন বুঝতে পারি আমি আরে এটা কি করে হলো। মানে তোর হওয়ার হলে ওটা হবে। তুমি এটা বলছো, এটা মানে অলমোস্ট এটা এরকম। যদি গ্যারি সোবার্স সেদিন গাভাস্করের ক্যাচটা ধরে ফেলতেন, যদি সৌরভ গাঙ্গুলি একটা লিক হয়ে যেত স্লিপে, তাহলে মানে ক্যারিয়ারটা কোন জায়গায় থাকতো বলতে পারেন। লাইক লাইক ট্রাপিজ। তো এই ট্রাপিজের উপর মানে তুমি কোচ হিসেবে যখন তুমি ধরো এই T20 জুড়ে যেটা আরো সম্ভবত বেড়ে গেছে, এই প্রবাবিলিটিটা, এই লাক ফ্যাক্টরটা হয়তো আরো বেড়ে গেছে, যেখানে সেকেন্ড ইনিংস বলে কিছু নেই। টেস্টে তো তাও একটা সেকেন্ড ইনিংস পেতে পারে, ফার্স্ট ক্লাস ম্যাচে একটা সেকেন্ড ইনিংস পেতে পারে। তো সেইখানে দাঁড়িয়ে কোচ হিসেবে কি অ্যাডভাইস করবে একটা উঠতি খেলোয়াড়কে, যেখানে সে তার সমস্ত টাইম, সমস্ত কিছু ইনভেস্ট করছে সেই খেলাটার উপরে, যেটা আলটিমেটলি খানিকটা হলেও দিনের শেষে ট্রাপিজের মতো একটা জিনিস। হ্যাঁ, 100%। এর জন্যই তো সবকিছু একটার মধ্যে দিলে মুশকিল, না? একটা পারফরমেন্স ছেড়ে দেয়, একটা ইঞ্জুরি হয়ে গেলে কি করবে? একটা ইঞ্জুরি হতে লাগে, একটা জোরে বোলারের ইঞ্জুরি হয়ে গেল, গল্প শেষ। একটা ব্যাটসম্যানের এমন ভাবে আঙ্গুল ভাঙলো বা আঙ্গুলটা ঠিক হচ্ছে না, গল্প শেষ। এর জন্য যে ঘর থেকে আগে ক্রিকেট খেলতে আসতো, এখন ওইসব পরিবারের ছেলেরা ক্রিকেট খেলতে আসে না। ওকে, আপার মিডল ক্লাস থেকে খুব কম আসে এখন। এখন আসে অনেক হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে, কি যার লুজ করার কোনো জায়গা নেই। ওকে, আচ্ছা, মোহাম্মদ সিরাজ যদি ইন্ডিয়া না খেলতো তো অটো চালাতো, রাইট? ওর জন্য অটো চালানোটা কোনো প্রবলেম হতো না, কারণ বাবাকে দেখেছে অটো চালাতো, ঠিক তো?
কিন্তু রাহুল দ্রাবিড়ের জন্য অটো চালানো মুশকিল হতো, কারণ বাবা টাটাতে চাকরি করতো। এটা তো হতে পারে না না। তো তুমি কি ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, কতটা রিস্ক তুমি নিচ্ছ, সেটার উপর ডিপেন্ড করে। তার মধ্যে এই খেলাটা হলো ডাবল প্রমোশনের খেলা, ডাবল ট্রিপল প্রমোশনের খেলা। এটা লোকে বুঝতে পারে। একটা স্টুডেন্ট ক্লাসে পড়ে, তো সে প্রত্যেক বছর পরীক্ষা দেয়, ক্লাস 7-8 গেল, 8 থেকে 9 গেল, 9 থেকে 10 গেল, এরকম ভাবে যায় তো। কিন্তু এই খেলাতে তোমাকে যদি উপরে যেতে হয়, তোমাকে 15-তে 17 ডমিনেট করতে হবে, তোমার 17-তে 19 ডমিনেট করতে হবে, 19-এ তোমার 23 ডমিনেট করতে হবে। তুমি যদি না পারো, তুমি কোনোদিনও যাবে না। এর জন্য আমার ওই এজ গ্রুপে রান করেছে, এজ গ্রুপে 13-তে 13 রান করে কি হচ্ছে, কোনো লাভ নেই তো ওটাতে। 13 কি 16-তে রান করছে, 15 কি 18-তে রান করছে, সেটাতে হলো ডিফারেন্স। ও ছেলেটা ডাবল প্রমোশনে আছে, তাইলে সেটাই বলছি আমি। তো মা বাবাদের পাগলের মতো করে তো লাভ নেই। সেটা তো অবশ্যই, তবে এত ট্যালেন্ট, এত সময় ইনভেস্ট, সঙ্গে একটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট থাকে একটা ছেলেকে যখন বা মেয়েকে যখন গড়ে তোলা আরে হয়। আমি সবাই কি জয়েন্ট আইআইটি পায়? না, পায় না। ওখানে কি আছে, তাও তুই ট্রাই করতে পারিস। কিন্তু দেখো, বিষয় হচ্ছে কেউ যদি জয়েন্ট বা আইআইটি না পায়, তার কাছে একটা অনার্স করার প্রভিশন থাকে। এখানে গল্প শেষ। ওর জন্যই তো ওরকম ঘর থেকে আসছে না। না, আর তুমি খুব কম পাবে কি মহারাজের ব্যাকগ্রাউন্ডের ঘর থেকে এসে ক্রিকেট খেলছে, কি রাহুল দ্রাবিড়ের ব্যাকগ্রাউন্ড থেকে এসে ক্রিকেট খেলছে এখনকার কারেন্ট সিনারিও। এই জিনিসটাই কি তোমার কোথাও এটা ট্রিগার করছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বা এই শর্টার ফরম্যাট ক্রিকেট প্রমোট করার জন্য? কারণ তুমি সবসময় একটা জিনিস বলে থাকো যে টেস্ট ক্রিকেট খেলতে গেলে ব্রেন থাকা দরকার বা ওই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসাটা দরকার হয়, শিক্ষাটা ভীষণ প্রয়োজন হয়। তো এভরিবডি এই যে এটা হাম্বল বা একটু মানে যেটা গাঙ্গুলি বা দ্রাবিড়ের ফ্যামিলি থেকে না উঠে এসে একটু হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সেই কারণে কি এই খেলাটা হলো খুব সিম্পল, বলছি তোকে। এই খেলাটার সাথে কোনটার মিল আছে, 90s-90s-এ প্রচুর কলকাতায়, সারা ইন্ডিয়াতে টেনিস বল খেলা হতো। টেনিস বলে কিন্তু পয়সাও ছিল তখন, এটাও নাকি ফ্রি খেলতো। হ্যাঁ, আর কিছু ছেলে ছিল পাড়ায় পাড়ায় টেনিস বল খেলে বেড়াতো। মানে আমাদের পাড়ায় জলযোগ মিষ্টির দোকান ছিল লেক মার্কেটের কাছে, ওর মালিক ছিল বাবুদা, ও একটা টিম করতো, ঠিক আছে। আবার কালীঘাটের ওখানে কে একটা টিম করতো। আমাদের পাড়ায় একটা মোল্লাহাটি বলে একটা জায়গা আছে, ওখান থেকে কিছু লোক টিম করতো। এরকম পাড়ায় পাড়ায় করতো, আর ওই কাটিং খেলা হতো। ওটা টেনিস বল ঠাপা ডাব দিচ্ছে, ওই কাটিং খেলা হতো। আর ওটা তখন ময়দানে সবাই যে একবার খবর হয়ে যেত কি এই ছেলেটা টেনিস বল খেলে, কারণ টেনিস বল থেকে সবচেয়ে বেশি ছোঁড়া বোলিং শুরু হতো। হালকা বল বলে ছোঁড়া বোলিংটা টেনিস বল থেকে শুরু হতো। তো লোকে ওর জন্য খেলতে বারণ করতো। 91-92-তে আমাদের ক্লাবে কলকাতার সঞ্জীব গোয়েল খেলছিল। সঞ্জীব, গৌতম, এদের পুরো গ্রুপটা খেলছিল, জন এরা খেলছিল। তো এখন কলকাতা শহরে সে ভদ্রলোক এখন খুব ইনফ্লুয়েন্সিয়াল। সে রেগুলার আসতো, এসে লোককে বলতো, ধরতো টেনিস বল খেলতে চলো, টেনিস বল খেলতে চলো বলে। ওই গোয়েল আর ইয়ে যেত, আর একজন যেত, আমরা যেতাম না। বাট ওই যে কাটিং খেলাটা হতো তখন, টেনিস বলের খেলাটা, ওটাই ট্রান্সফার হয়ে গেছে। ওটাও সাদা বল ছিল, এটাও সাদা বল। ওই ক্রিকেটে গিয়ে তো কেউ স্টাম্পের বল ছাড়বে না, বাইরের বল। সিম্পল। ওই জিনিসটাকে এখন কনভার্ট হচ্ছে, এখানে কনভার্ট হয়ে গেছে। তুই যদি ধোনির বায়োগ্রাফি দেখিস, ধোনি যে টেনিস বলে গিয়ে ম্যাচ খেলছিল, ও কি বলেছে, আমি ওয়ার্ল্ড কাপ ফাইনাল যখন যাচ্ছি তখন আমার মনে হচ্ছে আমার ওই দিনের কথা। কি ও ওটাকে ওইভাবে ইউজ করেছে। তো এই কাটিং হয়ে গেছে না খেলাটা, এর জন্য লাল বলে খেলা প্লেয়ার পাওয়া মুশকিল।
এই জায়গায় দাঁড়িয়ে মানে যারা নতুন ক্রিকেট শিখতে আসতে চায় বা আপকামিং ক্রিকেটারদের জন্য তোমার সাজেশন কি? এক হচ্ছে খেলাটাই বদলে গেছে, দুই হচ্ছে খেলা বদলেছে, ফান্ডামেন্টাল বদলায়নি। আমি অন্যভাবে বলছি, এসে লেখার স্টাইলটা বদলেছে, কিন্তু গ্রামার বদলায়নি। এক্স্যাক্টলি। তোমার গ্রামারটা আগে শিখতে হবে। ম্যাক্সিমাম বাচ্চাদের প্রবলেম কি, আর ম্যাক্সিমাম যারা কোচিং করে, ক্রিকেট খেলেনি, কোচিং করতে চলে এসছে কারণ অন্য কিছু হচ্ছে না ওটার জন্য কোচিং করতে চলে এসছে, ক্রিকেট জীবনেও খেলেনি, ওরা তো এটা বোঝে না। ওরা টিভি দেখছে, ভাবছে এখন একটা বাচ্চা ছেলে গিয়ে অভিষেক শর্মার মতো লাগাবে। হ্যাঁ, ওটা তো হবে না একদম। ওকে তো ব্যাকরণ মেনে কিছুটা চলতে হবে, তারপরে ওই বুঝতে পারবে কখন ওটাকে অ্যাডজাস্ট করতে পারে। এক্স্যাক্টলি। এবং ওই কারণেই আপনার অভিষেক শর্মার জিনিসটা আরো বেশি ইম্পর্টেন্ট, যে ও কিন্তু পুরোটাই ব্যাকরণের উপরে চলে গেল। কেন তিলক বর্মা তো পুরো ব্যাকরণের ক্রিকেট। একদম। তিলক বর্মা অনেক বেশি কম্প্যাক্ট অভিষেক শর্মার থেকে, দেখলে মনে হয়। আচ্ছা। হ্যাঁ, অভিষেক শর্মা খুব ফ্ল্যামবয়েন্ট, খুব চোখে, বাট তিলক বর্মাকে মনে হয় অনেক বেশি কম্প্যাক্ট। তিলক বর্মার থেকেও বেশি কম্প্যাক্ট মনে হয় লম্বা ফরম্যাটের জন্য সাই সুদর্শনকে। আচ্ছা। ওকে, তো এটা হলো সিম্পল। এটা যদি মা বাবা বুঝতে না পারে তাহলে তো কিছু করার নেই। আর কপাল না দিলে ডেস্টিনি তোমাকে টানতেই হবে। তোমার ডেস্টিনি বলে না, আজকে একটা লোক, কথার কথা, জন্মেছে আফ্রিকার ইন্টেরিয়ারে, আর একটা ছেলে জন্মেছে ইংল্যান্ডে। ও তো জিওগ্রাফি ইজ হিজ ডেস্টিনি। ও ছেলেটা আফ্রিকায় যে জন্মে গেছে তো হয়ে গেল আধা, তো এবার তো স্ট্রাগল চালু, ওখান থেকে বেরোতে পারবে কিনা, তাই কিনা? এখন ভাব নাই গাজাতে যা যা জন্মাচ্ছে কি অবস্থা, ওয়ার জোনে যারা জন্মাচ্ছে, গল্প শেষ। কালকে আমার মেয়ে পডকাস্ট করেছে আফগানিস্তানের 3টে মেয়েকে নিয়ে, যারা আফগানিস্তান থেকে পালিয়ে এখন অস্ট্রেলিয়াতে গেছে, ক্রিকেটার, ও সেটেল করেছে, ওদের জার্নির কথা। মানে আনবিলিভেবল, পুরো ডেস্টিনি। ওরা বেরোতে পেরেছে, ওদের গুড লাক, না হলে গল্প শেষ। ওরা তুমি বলছো ডেস্টিনি, লাক, এটা একটা খুব বড় ইম্পর্টেন্ট, খুব বড় জায়গা। আরে আমার লাইফে একটা গল্প বলছি তোকে, আমার লাইফে একটা গল্প বলছি। তো ইয়ার হলো 98, তখন আমার কোনো আইডিয়া নেই ইমেল কাকে বলে। আমি নাম শুনেছি ইমেল, কি ইমেল ওটা আমি জানিও না। আমি জানি ঘটনাটা, অফ দ্য ক্যামেরা আমি শুনেছি তোমার কাছ থেকেই, বলো। আমার কোনো আইডিয়া নেই। এবার আমি একজন, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন ভদ্রমহিলা, ওনার বাড়িতে গেছি দুপুরবেলা। তো ওনার বাড়িতে এমনি কথা বলতে বলতে ওনার মেয়ে পাশের ঘরে কম্পিউটারে বসেছিল। তখনকার দিনে ও কলকাতার ইন্টারন্যাশনাল স্কুলে পড়তো। তো আমি গিয়ে বলছি তুই কি করছিস এটা? তো বলছে আমি ইমেল চেক করছি। ইমেলটা কি হয়? ঠিক আছে, তো ও হাসছে আমার উপরে, তুমি জানো না ইমেল কি হয়? এই বলে ও আমার একটা ইমেল অ্যাকাউন্ট স্টার্ট করে দিয়েছিল, বুঝিয়ে আমাকে একটা স্টার্ট করে দিয়েছিল। খুব ভালো কথা। তো আমার একটা হ্যাবিট ছিল তখনকার দিনে, কি আমি মাসের শেষে ক্রিকেটার বলে একটা ম্যাগাজিন বেরোতো ইংল্যান্ড থেকে। হ্যাঁ, ওই ক্রিকেটার ম্যাগাজিনের পেছনে প্রচুর অ্যাডভার্ট থাকতো, কোন ক্লাব প্লেয়ার চাইছে, কোন লোক কোচ চাইছে, এসব করে অ্যাডভার্ট থাকতো। তো আমি প্রত্যেক মাসে, কারণ ওটা এমনি পাওয়া যেত না ম্যাগাজিনটা যতদিনে পাওয়া যেত কলকাতায়, ততদিনে অ্যাডগুলো ডেট ওভার হয়ে যেত। তো অনলি প্লেস যেখানে ম্যাগাজিনটা টাইমে আসতো ছিল ব্রিটিশ হাই কমিশনের লাইব্রেরি।
তো আমি ওই লাইব্রেরিতে এভরি মান্থে 26-27 তারিখ নাগাদ যেতাম ওই অ্যাড গুলো দেখার জন্য, যদি কিছু ভালো থাকে। এবার 1998 এর সেপ্টেম্বর নাগাদ একটা দেখে আমি অ্যাপ্লাই করেছিলাম, একটা স্কুলের কোচিং জব ছিল, ঠিক আছে। তো তখন আমি প্রত্যেকবার ইংল্যান্ড আসছি, ক্লাব ক্রিকেট খেলি, এমনি কোচিং করি করে, ধর আমার আর্নিং তখনকার দিনে যেটা, তখন আমি কলকাতা থেকে টোর আনতাম ইংল্যান্ডে, সব মিলিয়ে আমার যদি কথার কথা আমি বলছি একটা এক্স অ্যামাউন্ট আমার রোজগার হতো। এবার আমি সেপ্টেম্বর মাসে আমি ওটা দিয়েছি অ্যাপ্লিকেশন, ও ইমেলে গিয়ে দিয়েছিলাম। আমার বাড়ির পাশে একটা ওই আইটি কি বলতো তখন সাইবার ক্যাফে ও খুলেছিল, ওখানে গিয়ে আমি ভদ্রলোককে বললাম আমার এটা পাঠান, আমি কোথায় যাওয়ার ছিল, তো ভদ্রলোক পাঠিয়ে দিয়েছিলেন আমার ওটা থেকে, ইমেল থেকে। ভালো কথা, সেপ্টেম্বর হয়েছে ওটা। ওকে, তারপরে রঞ্জি ট্রফি শুরু হয়ে গেছে, খেলার মধ্যে করে মুড়ে জানুয়ারি মাসে আমি একদিন, আমার চাকরি ছিল সেন্ট্রাল ব্যাংক থেকে বেরিয়ে আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে। তো নর্মাল পার্কশিট যখন দুপুরবেলা ওয়ান ওয়েটা হয়ে যায় তখন ক্যামাকশিট খুলে দেয়। তো আমার রুট ছিল ক্যামাকশিট ঢুকে সাউথ ক্লাবের পাশ দিয়ে ঢুকে ভবানীপুর দিয়ে গিয়ে বাড়ি যাবো। আমি যে মোমেন্টে ক্যামাকশিট থেকে গিয়ে ডান দিকে সাউথ ক্লাব যেতে গেছি, আমাকে পুলিশ আটকে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, আগে মিন্টো পার্ক থেকে যাব। মিন্টো পার্কে পুলিশ আটকে দিয়েছে আবার। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি আর একটু বেরিয়ে লালের বাড়ি ছিল নজর আলী লেন, ওখান দিয়ে চলে যাব, ওদিক দিয়ে বেরোবো। আর না হলে তোর সিসিএফসির ওদিক দিয়ে বেরোবো, মিঠাই গিয়ে সার্কাস অ্যাভিনিউ ধরে বেরোবো। তো এটা আমার প্ল্যান ছিল। এবার লালের ওদিক দিয়ে যেতে যখন ডান দিক যাচ্ছি, কি আর্মি ক্যাম্পের রাস্তাটা ধরবো, ওখানেও পুলিশ আটকে দিয়েছে, যেতেই দিচ্ছে না। তো আমি ঢুকলাম পার্ক সার্কাস না গিয়ে কোনার যে রাস্তাটা গিয়ে সার্কাস অ্যাভিনিউতে পরে, ওই রাস্তাটা ঢুকে একটা ডান দিকে সরু গলি ছিল, ওই গলি দিয়ে আমি ভেবেছি কাট মেরে যেখানে এখন মলটা আছে ওর সামনে বেরোবো। বড় মলটা কি নাম, মডার্ন হাই উল্টো দিকে। চকা ব্লক ট্রাফিক, আর আমার ততক্ষণে খুব জল তেষ্টা পেয়েছে। তো এরম ট্রাফিকে দাঁড়িয়েছে, ডান দিকে একটা দোকান দেখছি আমি, ওর বাইরে ইনগরেশন হয় না, ও ইনগরেশন হয়েছে, দোকানটার ফুল লাগানো আছে, আর একটা ছেলে সামনে দাঁড়িয়ে ও আমার দিকে হাসছে তাকিয়ে। তাকিয়ে কি করি, আমার মনে হয় অনেকক্ষণ এখানে দাঁড়াতে হবে, বাইকটা সাইডে দাঁড় করেছি, যেন ওই দোকানের ছবি আছে থামস আপের, একটা থামস আপ খেয়ে নিয়ে। ঠিক আছে, তো আমি দোকানটায় ঢুকেছি, তো ওই ছেলেটা আমাকে বলছে রাজ ভাই কেসে হো। তো আমি বলছি ওকে পেছানা নেই তো। হ্যাঁ, তো আমি এক বছর মোহামেডান খেলেছিলাম, তো ওই ছেলেটা ছিল মোহামেডানের ফ্যান, ও রেগুলার খেলা দেখতে আসতো। তো ওইখান থেকে ও আমাকে দেখেছে। এনিওয়ে, তো আমি থামস আপ খেয়েছি, থামস আপ খাওয়ার পরে এবার কথা শোন, ডেস্টিনি ছাড়া এটা কিছু নেই। হ্যাঁ, ও আমাকে বলছে राज भाई इंटरनेट कैफे खोले हैं, ईमेल चेक कर लीजिए। আমি তখন ওকে উত্তর দিয়েছি, मेरे को कौन ईमेल करेगा यार, हाँ कौन ईमेल करेगा मेरे को, मैं ईमेल यूज ही नहीं करता हूँ, एक किया था वो सितंबर का टाइम में। हाँ, तो बोले अरे भैया फ्री है कर लो। ঠিক আছে, আমি থামস আপটা নিয়ে গিয়ে ওই কম্পিউটারে বসে আমার ইমেলটা খুলেছি। ইমেল খুলে দেখছি আমি যেখানে অ্যাপ্লাই করেছিলাম সেপ্টেম্বরে, সেই রিপ্লাইটা এসছে কি ওই যদি স্টিল ইন্টারেস্টেড থাকি
সেদিন ইজ দ্য লাস্ট ডেট টু কল ব্যাক। সেদিন আমি নম্বর লিখেছি, ওকে থ্যাংক ইউ বললাম, বলে আমি তখনও আমার মাথায় আসেনি কিছু, বাড়ি গেছি। বাড়ি গিয়ে আমি ওই লোকটাকে ফোন করেছি ইংল্যান্ডে। আমার এখন মনে আছে আমি খাটের উপরে অন করে বসে ফোন করে, এবার ফোন করে ও বলছে হ্যাঁ আমরা ইন্টারেস্টেড, এই সেই করে ফোরে এবার ফাইনালি টাকার কথাটা বলছে। যখন টাকার কথাটা এসছে, ওখানে আমাকে 12 উইকের কাজ ছিল। আমি যতটা টাকা বানাতাম 4 মাস খেলে কোচিং করে ট্যুর এনে যা টাকা আনতাম, ওর ডাবল এর থেকে বেশি টাকা বলছে, অ্যান্ড আই উইল বি এবল টু ডু অল দ্য আদার স্টাফ। ওকে, ঠিক আছে, আমি সবকিছু করতে পারবো, খেলতেও পারবো, এও করতে পারবো, কোচিংও করতে পারবো, যেখানে ইচ্ছা। আমি না এরকম করে ফোনটা ধরে বসে গেছি তখন, আর নিজের বেশি এক্সাইটমেন্ট দেখাতেও পারছি না। হ্যাঁ, তো ওকে, এখনো শেষ হয়নি গল্প, শোন। তো ঠিক আছে, তারপরে 2-3 দিন পরে ওরা আমাকে ফর্ম পাঠিয়েছে, ফিল আপ করতে হয়েছে, আর একটা ইন্টারভিউ হয়েছে আমার, এসব করে আমার জব লেগেছে। গুড। তো আমি কোচিং করছি ওখানে। একদিন যে আমার লাইন ম্যানেজার ছিল, ওর সাথে আমি আর ওর ডিনার খেতে গেছি। ডিনার খেতে গিয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা সেপ্টেম্বরে দিয়েছিলে অ্যাডভার্ট, জানুয়ারির এন্ডে গিয়ে তোমাদের লাগলো এটা, জানুয়ারির এন্ড ফেব্রুয়ারি স্টার্টিং এ মনে, কারণ আমার মনে হয় যে আমি ইন্টারভিউ দিয়েছিলাম একজনের, আমার কাকার মেয়ের না ছেলের বিয়েতে গিয়েছিলাম দিল্লি, ওখান থেকে আমি ইন্টারভিউ দিয়েছিলাম পরের দিন। তো হ্যাঁ, অতদিন লাগলো তোমার একটা কোচের জবের জায়গা ফিল করতে? তো বলছে তুমি জানো না কি হয়েছিল? না, বলে তুমি তো জবটা পাওনি। মানে তো ডারহামের হয়ে কাউন্টি খেলতো একটা লোক ছিল, যার নাম হলো মার্ক স্যাক্সেলবি। ঠিক আছে, তো সেই লোকটা জবটা পেয়েছিল, and he was supposed to join in January only. ঠিক আছে, 1st January না 2nd January he committed suicide. ঠিক আছে, 1st January 2nd January he committed suicide. ওকে, হেডমাস্টার ওই স্কুলের had spent 7 years in India. কপাল মানে চলবে যখন গুটি সেটিং দেখ, হেডমাস্টার was in India for 6-7 বছর. So he had seen that Indian people are very passionate and mad about cricket. I was the only Indian applicant in that, যেখানে 240 মতো অ্যাপ্লিকেশন পড়েছে সারা পৃথিবী থেকে, I was the only Indian who had applied. রাইট? তো হেডমাস্টার বলেছে এই ছেলেটাকে ইন্টারভিউ করো, কারণ আমি ওই দেশের ক্রিকেটের প্যাশন দেখেছি। দ্যাটস ওয়াই দ্য জব। হাউ ইউ গট ইট? হ্যাঁ, কিন্তু ভাব, এটা তো কেউ মনে হবে তোকে টেনে নিয়ে কি ওখানে বসিয়েছে, একদম কিছু নয়। হ্যাঁ, একদম হাতে নিয়ে গিয়ে বসিয়েছে। বলে না লোকে, তোমার যদি হওয়ার থাকে তোমাকে কড়া নেড়ে দিয়ে যাবে, কড়া নেড়ে দিয়ে যাবে। আর আমার লাইফে এটা একটা ইনস্টেন্স না, আমার লাইফে অনেকবার হয়েছে। আমার দেয়ালে পিঠ থেকে গেলে কিছু না কিছু আসবেই। এবার এটা যদি ডেস্টিনি না হয় আর কি এটা? একদম। এবং ওই স্কুলে যদি আমি জব না পেতাম, দিস ইজ 1999, তাই আমার পক্ষে টু মুভ অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া ডিফিকাল্ট হতো। ঠিক আছে, ডিফিকাল্ট হতো। তারপরে ওই স্কুলে আমি কাজ করার সাথে সাথে আমার অনেক লোকের সাথে আলাপ হয়েছিল, যার জন্যে আমি ওখান থেকে সাউথ আফ্রিকা যেতে পারলাম, ওখান থেকে নিউজিল্যান্ড যেতে পারলাম, আমার কানেকশন খুলে গেল সব। এই জায়গাটা বেসিক্যালি ইন আ ওয়ার্ড, তুমি এই জায়গাটা দাঁড়িয়ে আছো অনেকটাই সেদিনকে মুভ করার জন্য। আমি ওই দিনের জন্য, ওই দিনটা যদি না হতো
এটা তো মনে হচ্ছে কেউ হাত ধরে তোকে নিয়ে গেছে, হাত ধরে যদি কে নেবে, উপরওয়ালা নেবে আর ডেস্টিনি তাই। এটা একটা বিরাট লেসন যে কোনো আপকামিং ক্রিকেটারের জন্য এবং তাদের পরিবারের জন্য যারা চাইছেন তাদের ছেলে বা মেয়ে ক্রিকেটার হোক। আরেকটা বলছি, আরেকটা ইম্পর্টেন্ট আমার লাইফে, যে দুটো ইম্পর্টেন্ট আমার মনে আছে। একবার আমি কলেজ গেছি, ঠিক আছে, কলেজ গেছি, আমরা 8:30টার সময় কলেজে ব্রেক হতো, সেন্ট জেভিয়ার্স কলেজে ব্রেক হতো, তো আমরা বেরিয়ে চা সিঙ্গাড়া খেতে যেতাম কলেজের উল্টো দিকে একটা দোকানে। ওখানে টেলিগ্রাফ পেপার আসতো, তো সেদিন পিস অ্যান্ড ট্রফি টিম দেবে, ঠিক আছে। তো সে বছর আমি অনেক রান করেছিলাম, আমি যে ক্লাবে খেলছিলাম অনেক রান করেছিলাম। তো আমি ভেবেছি প্রেসিডেন্ট 11 খেলবই। হ্যাঁ, আচ্ছা, আমি পেপার খুলে দেখি আমাদের ক্লাবে একটা ছেলে ছিল, সে 200 রান করেছিল, টোটাল 200। আমি সব মিলিয়ে জেসি, নকআউট লিগ, হাবি জাবি সব মিলিয়ে আমি 1100-র বেশি রান করেছিলাম, ঠিক আছে। তার মধ্যে তার যদি ইউনিভার্সিটি নাও আরো বেশি করেছিলাম। তো তার মধ্যে ও 200 করে টিমে আছে, আমি নেই। তো আমি আর ক্লাসে যাইনি, আমার মাথা এত গরম হয়েছে, আমি বাইক নিয়ে ময়দানে গেছি, ঠিক আছে, বাইক নিয়ে ময়দানে গেছি। তোর কালীঘাট মাঠের ওখানে বাইকটাকে পার্ক করেছি, ওখানে খেলা ছিল দুটো মাঠে। তো আমি হাঁটতে হাঁটতে কালীঘাট মাঠ থেকে রাজস্থান মাঠে গেছি। রাজস্থান মাঠে পুলক বিশ্বাস কোচ বসেছিল, পুলকদার সাথে দেখা করতে গেছি। তো আমি যেই ঢুকেছি, পুলকদা আমাকে দেখেই বলেছে হবে না এখানে, এখান থেকে চলে যা, ঠিক আছে। এটা হচ্ছে 1989-এর মার্চের গল্প হবে, এটা ফেব্রুয়ারি মার্চের গল্প এটা। আমি বললাম কোথায় যাব, এবার ভাব তখন আমার কত বয়স, 89-এ আমার 22-23 বছর বয়স, কলেজ, হ্যাঁ, হ্যাঁ, 22 বছর বয়স আমার। আমি ডিসিশন মেকিং, বাড়িতে জিজ্ঞেস করা, অমুক তমুক, আমি না কোথায় যাব। তো তখন পুলকদা বললো ওই দেখ যে ভদ্রলোক আসছেন ওখান থেকে, ও এসছে, কালকে ত্রিপুরায় একটা টুর্নামেন্ট আছে আগরতলায়, ওরা টিম বানাতে চাইছে রঞ্জি ট্রফির জন্য, ঠিক আছে, তুই চলে যা। এবার ভাব, আমি কিন্তু কোনো কাউকে কিছু জিজ্ঞেস করিনি, বাবাকে জিজ্ঞেস করিনি, মাকে জিজ্ঞেস করিনি, কি কাউকে জিজ্ঞেস করিনি। লোকটা এসছে, লোকটা যেই এসছে, তো আমার সাথে আলাপ করেছে। তো আমি বললাম কি লাগে আপনার, তো বললো আমার এক ওপেনিং ব্যাটসম্যান লাগে, তুমি যদি চলো, আর একটা আমার জোরে বোলার লাগে। আমি বললাম ঠিক আছে, জোরে বোলার পেয়ে যাবেন। তো বললেন তুমি কালকে যাবে, আমি না একটাই কোয়েশ্চেন, রান করবো, রঞ্জি ট্রফি খেলাবে, এটা হলো প্রথম কথা আমার। বললো কটা ম্যাচ, তো বললো 3টে ম্যাচ। আমি কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু খাওয়া থাকা কি হবে না হবে, আমি শুধু এটা জিজ্ঞেস করেছিলাম, আমি 3টে ম্যাচে আমি রান করলে আমায় রঞ্জি ট্রফি খেলাবেন, এটাই আমার কোয়েশ্চেন ছিল। তো বললো হ্যাঁ, ডান। তো ও তখন ভদ্রলোক ত্রিপুরার ক্যাপ্টেন, যে ভদ্রলোক এসছে। তো আমি ঠিক আছে, তাই না, কালকে সকাল 6টা আমি পৌঁছে যাবো এয়ারপোর্ট। আমি কাউকে কিছু বলিনি, বাড়ি ফিরলাম, ওখান থেকে ফেরার সময় শ্যামল ব্যানার্জির বাড়ি ছিল লেক মার্কেটে, শ্যামলার বাড়ি গেলাম, ওকে বললাম কাল সকালবেলা, হ্যাঁ, ম্যাচ খেলতে যাবি, 3টে ম্যাচ আছে। বললো কোথায়, আমি বললাম আগরপাড়া, কারণ ওর কিছুদিন আগে বিয়ে হয়েছিল, ঠিক আছে, মানে 8-10 দিন আগে হয়তো ওর বিয়ে হয়েছিল। তো বললো আগরপাড়া, আমি বললাম হ্যাঁ, এরকম করে এই টাকা দেবে, আগরপাড়া কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল যদি জিতি আর কি। তো বললো হ্যাঁ, আমি বললাম তোকে 4:30টায় তুলবো কালকে। পরের দিন সকালবেলা এসে দেখি ও 11 নম্বর ব্যাট করতো, একটা এইটুকু ব্যাগ আর একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যেও স্পাইকস নিয়ে দাঁড়িয়ে আছে সকাল 4:30টায়। তাই বললাম 3 দিন যদি থাকতে হয় একটু কাপড় নেই।
আবার ও ভেতর থেকে কিছু কাপড় ফাপড় নিয়ে এলো, নিয়ে আসার পরে গাড়ি যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছে, ও আমাকে বলছে না যাচ্ছি কোথায়, আরো স্টেশন তো অন্যদিকে, এটা তো এয়ারপোর্টের দিকে যাচ্ছে। এলাম না, বাড়ি গিয়ে ফোন করে দিই আগরপাড়া না আগরতলা। ঠিক আছে, ওই আগরতলা গেলাম। বাড়িতে বাবাকেও বলিনি, কারণ বাবাকে বললে বাবা রাগ করতো। বাবাকেও বলিনি, মা জানতো শুধু আমি যাচ্ছি। হ্যাঁ, আর ওখানে গেলাম, টার্নিং পয়েন্ট হয়ে যায় এরকম ঘটনা, এরকম দিনগুলোই বোধহয়। আমি যদি ওই টাইমে না যেতাম ময়দানে, এক্স্যাক্টলি অপরচুনিটি। কলেজ থেকে বেরিয়ে আমি ময়দানে যে গিয়েছি, আর ওখানে পুলকদাই বসেছিল। ও আমাকে বললেন কানেকশন হলো ওখানে, তো এটা সেম জিনিস ডেস্টিনি। তো কপালে যদি না থাকে লড়ে মরে যাবে, কিচ্ছু হবে না।